বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 26শে মার্চ 2026। আমাদের স্বাধীনতা দিবস। আপনাদের সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। এবং আজকে আমরা আমাদের দেওয়ানি কার্যবিধির লিখিত ব্যাচ, বার কাউন্সিল লিখিত ব্যাচের যে দেওয়ানি কার্যবিধির তৃতীয় ক্লাস, এবং আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি দেওয়ানি কার্যবিধির আমাদের সাজেশনের যে 2 নাম্বার প্রশ্নটা আছে সেটা। তো দেখেন, সাজেশনের 2 নাম্বারে যে প্রশ্নটা আছে, দেওয়ানি কার্যবিধি 1908 অনুযায়ী বিবাদীর প্রতি সমন জারির পদ্ধতিগুলো আলোচনা করুন। এখানে সমন আসলে কি এটা একটু জানা দরকার। সেটা হলো যে যখন কোনো মামলা দায়ের করা হয় আরজির মাধ্যমে, আরজি দাখিলের পরে আরজি যে যে বিবাদীর বিরুদ্ধে মামলাটা করা হলো, এই আরজির বিষয়বস্তু বিবাদীর অবগত করা, যে আপনার বিরুদ্ধে এই মামলা হয়েছে, অমুক তারিখে আপনাকে হাজির হতে হবে। এই যে অবগত করার যে প্রক্রিয়া, এটাকে কি বলে? সমন। এখন মূল মামলায় বলে সমন, আর মূল মামলা ছাড়া অন্য কোনো কার্যক্রমের ক্ষেত্রে বলে নোটিশ। বুঝেন কিনা? সমন আর নোটিশ একই জিনিস, কিন্তু মামলার ক্ষেত্রে বলে সমন। আর যখন একটা অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করতে, তখন প্রতিপক্ষের জানাচ্ছে যে তোমার বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা দরখাস্ত দিচ্ছে, এটার বলে নোটিশ। এটার বলে নোটিশ। তো তারপরে দেখেন, বিকল্প পদ্ধতিতে সমন জারির ফলাফল আলোচনা করুন। সমন জারির যতগুলো পদ্ধতি আছে তার ভিতরে একটা হলো বিকল্প পদ্ধতিতে সমন জারি, এটার ফলাফল আলোচনা করতে বলেছে। আর সমনের পরিবর্তে কখন পত্রের মাধ্যমে পত্রের মাধ্যমে বিবাদীকে মামলার বিষয়ে অবগত করানো যায়। এখানে পরে বলছে যে সমন ছাড়া শুধুমাত্র পত্রের মাধ্যমে কি বিবাদীকে অবগত করার কোনো সুযোগ আছে কিনা, এই হলো প্রশ্ন। এখন এই যে প্রশ্নটা, এটা বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় কখনো আসে নাই, বা এটা জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় এসেছে, আপনাদের আসার সম্ভাবনা আছে, এবং এখান থেকে সমস্যামূলক প্রশ্ন আসার সম্ভাবনা আছে। বিশেষ করে বিকল্প পদ্ধতিতে সমন জারি কি, এটা আসার সম্ভাবনা আছে। তো আমরা প্রথমে উত্তরে চলে আসেন। তো উত্তর পড়ার আগে আমি কিছু কথা বলে এই কথাগুলো শুনেন। সমন সম্পর্কে এটা পর্ব করে আগে আমার কথা শুনেন। সমন তো বিস্তারিত বললাম, যে সমন হলো যে বাদী যে আরজি দাখিল করছে, আরজির বিষয়ে বিবাদীকে অবগত করা, যে আপনার বিরুদ্ধে অমুক মামলা করছে, অমুক তারিখে আপনাকে হাজির হতে হবে বা এত দিনের মধ্যে লিখিত জবাব দাখিল করতে হবে, এই হলো সমন। এখন এই সমন সম্পর্কে দেওয়ানি কার্যবিধিতে আলোচনা করছে আদেশ 5-এ। কত আদেশ? অর্ডার 5, এবং ধারা হচ্ছে 27 থেকে 32। কত থেকে কত? 27 থেকে 32। তাহলে আদেশ 5 এবং ধারা হচ্ছে 27 থেকে 32। এখন সমনটা আসলে এই জায়গায় এই আলোচনা নাই, আমরা প্রিলির সময় পড়ছিলাম, বাট আমি একটু বলিনি। যখন আপনি আরজি দাখিল করলেন, আরজিটা একসেপ্ট করে আদালতের প্রধান কেরানি, যার আরেক নাম হচ্ছে চিফ মিনিস্ট্রিয়াল অফিসার অফ দ্য কোর্ট। আদালতের প্রধান কেরানি, যার আরেক নাম হচ্ছে চিফ মিনিস্ট্রিয়াল অফিসার অফ দ্য কোর্ট, যাকে বলে কি? সেরেস্তাদার। তো এই সেরেস্তাদা যখন এই সব আরজিটা গ্রহণ করলো বাদীর কাছ থেকে, তখন সেরেস্তাদা গ্রহণের 5 কার্য দিবসের মধ্যে 5 কার্য দিবসের মধ্যে উনি সমনটা ইস্যু করবে কার কাছে? ওই যে সমনটা হয় প্রসেস সার্ভারের কাছে দিবে, না হলে কুরিয়ার সার্ভিসের কাছে দিবে, না হলে অন্য যার মাধ্যমে জারি করবে তার কাছে দিবে। কয় কার্য দিবসের মধ্যে? 5 কার্য দিবসের মধ্যে। এখন ধরেন প্রসেস সার্ভার হলো আদালতের একজন নেজারত শাখার একজন কর্মচারী, তার কাজ কি? এই প্রসেস সার্ভ করে আসা, সমন কি? জারি করে আসা। তো এখন 5 কার্য দিবসের মধ্যে তারা যখন সমন দিবে, তখন সে বিবাদী বরাবর এই সমন আবার পৌঁছায় দিবে 30 দিনের মধ্যে। কত দিনের মধ্যে? 30 দিন। তাহলে এখানে প্রিলিতে এই জিনিসটা একটু আমরা বিস্তারিত পড়ি, এখানে আপনাদের জাস্ট একটু বলে নিচ্ছি। সেটা হলো যে সমনের ক্ষেত্রে আরজি দাখিলের সাথে সাথে সমন জারি করবে কয় কার্য দিবস? 5 কার্য দিবস। এখন সমন যার কাছে দিল, তিনি আবার বিবাদী বরাবর সমন পৌঁছাবে কত দিনের মধ্যে? 30 দিনের মধ্যে। এবং আমরা একটু পড়া শুরু করি। দেখেন, এখানে আছে যে ভূমিকা, একটি দেওয়ানি মোকদ্দমা শুরু হয় আরজি দাখিলের মাধ্যমে। আরজির উপাদান আমরা প্রথম ক্লাসে কিন্তু পড়ছি, যে আরজিতে কি থাকে? আরজিতে বাদীর নাম থাকে, বিবাদের নাম থাকে, আদালতের নাম ঠিকানা থাকে। 2025 সালে সংশোধনীতে যোগ করছে যে আরজিতে অবশ্যই বাদী বিবাদের এনআইডি কার্ড, মোবাইল নাম্বার, এগুলো অবশ্যই থাকতে হবে।
আরজি দাখিল সম্পর্কে বিবাদীকে অবগত করার মাধ্যমকে সমন বলে। এই যে দেখেন, আরজি দাখিল সম্পর্কে বিবাদীকে অবগত করার মাধ্যমকে কি বলে? সমন বলে। অর্থাৎ সমনের মাধ্যমে বিবাদীকে তার আত্মপক্ষ সমর্থনের ব্যাপারে কি করা হয়? অবগত করা হয়। সমন সঠিকভাবে জারি করতে না পারলে বাদীর মকদ্দমা খারিজ হতে পারে। আপনি যদি সমন ঠিকঠাক ভাবে জারি করতে না পারেন, তাহলে বাদীর মামলা কি হয়ে যাবে? খারিজ হয়ে যাবে। আবার সমন অনুযায়ী নির্ধারিত দিনে বিবাদী যদি হাজির না হয়, বিবাদীর বিরুদ্ধে একতরফা ডিক্রি প্রদত্ত হতে পারে। তাহলে বাদী আরজি দাখিলের পরে সমন ঠিকঠাক ভাবে জারি করে নাই, তাহলে বাদীর মামলা খারিজ হবে। আবার সমন জারি করতে বিবাদী আসে নাই, বিবাদীর বিরুদ্ধে হবে কি? একতরফা ডিক্রি। এখন আপনারা চেষ্টা করবেন যে প্রশ্নই আসুক না কেন, এই টাইটেল ভূমিকা দেন বা না দেন, ভূমিকা যদি কোটেশন আকারে নাও দেন, জাস্ট 2-4 কথা প্রশ্নের ব্যাপারে আগে কি লিখে নেওয়া, যে এরপরে আমরা সরাসরি চলে আসি। দেখেন সমন কি। বাদী কর্তৃক আরজি দাখিলের মাধ্যমে মকদ্দমা দায়ের করার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিবাদীকে জানানো যে তার বিরুদ্ধে মকদ্দমা দায়ের করা হয়েছে, এবং উক্ত মকদ্দমায় আন্ডারলাইন করবেন আত্মপক্ষ সমর্থনের জন্য তাকে কি হতে বলা? হাজির হতে বলা। বিবাদীকে জানানোর এই প্রক্রিয়ার এই কি বলে? সমন বলে। তারপরে দেখেন, দেওয়ানি কার্যবিধি 1908 আন্ডারলাইন করেন 27 থেকে 32 ধারা পর্যন্ত এবং আদেশ 5-এ সমন সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাহলে সমন সম্পর্কে আলোচনা করতে কত থেকে কত? 27 থেকে 32। এবং আদেশ কত? 5। এই অনলাইনে যারা আছেন আপনারা শুনতেছেন না কথা? হ্যালো, একটু জানান আমাকে। শোনা যাচ্ছে স্যার। শুনতেছে? তাহলে একজন কামরুন নাহার, আপনার সমস্যা। মাঝে মাঝে আপনার শোনা যাচ্ছে না স্যার। মাঝে মাঝে কি শোনা যাচ্ছে না নেট বলতেছে? প্রবলেম আছে। সবার কি একই অবস্থা বলেন তো? না স্যার, একবার শুনতেছি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, একজনও যদি ঠিক মতো শোনা শুনতে যাচ্ছে। পারেন, আপনাদের যার যার শোনা যাচ্ছে না তাদের আপনাদের নেটওয়ার্কের সমস্যা, দরকার হলে আবার রিলগ ইন করেন। তাহলে সমন সম্পর্কে বলছে কত থেকে কত ধারা? 27 থেকে 32 ধারা। আদেশ কত? 5। এখন আপনারা সবসময় যারা লিখিত পরীক্ষা দিবেন প্রশ্নের দিক তাকাবেন, যে প্রশ্নে কি চাইছে। সমন সম্পর্কে আমি যা জানি তাই তাই লিখে দিয়ে আসলাম হবে না, আমার দেখতে হবে যে প্রশ্নে কি চাইছে। প্রশ্নে চাইছে যে দেওয়ানি কার্যবিধি 1908 অনুযায়ী বিবাদীর প্রতি সমন জারির পদ্ধতিগুলো সংক্ষেপে আলোচনা করুন। তাহলে মেইন উত্তর হলো সমন জারির পদ্ধতি। কিন্তু এই সমন কাকে বলে, ভূমিকা, এগুলো কিন্তু চাই নাই, এগুলা কিন্তু চাই নাই। তাহলে এইগুলো আমরা লিখলাম কেন? এইগুলা লিখলাম হচ্ছে সৌন্দর্যের জন্য। একেবারে প্রথমেই যদি কোনো কিছু না লিখি যে সমন জারি পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করেন, উত্তর হবে কিন্তু মার্ক বেশি পাবেন না। বুঝতে পারছেন? আপনার বাসায় এক আত্মীয় আসছে, এখন তারে আপনি যতই দুপুরের খাবার দেন, দুপুরের খাবারের আগে তো কিছু স্ন্যাক্স আইটেমস তাদের তো দেবেন নাকি? নাকি তারে ধরেই আগে ওই খাবার টেবিলে বসায় দেবেন যে না আমরা আর খাবার দিতে পারবো না, তুমি একবার খাইয়া যাও? তাহলে সে কি হবে? মনক্ষুণ্ণ হবে, আপনার প্রতি কি হবে? অসন্তুষ্ট হবে। তাহলে হ্যাঁ, তাহলে বিষয়টা হচ্ছে এরকম। এখন আমরা মূল প্রশ্নের উত্তরে আসি। দেখেন, বিবাদীর প্রতি সমন। দেওয়ানি কার্যবিধি আন্ডারলাইন করবেন 27 ধারায় বলা হয়েছে যে ভাই, আচ্ছা ধন্যবাদ, শুনেন। আচ্ছা, উনি জিজ্ঞেস করছে যে ঘরে খাবার থাকা লাগবে না, ঠিক আছে। আচ্ছা, এখন ঘরে থাকা লাগবে কিনা সেরকম যদি মনে করেন, তাহলে সে তো আপনারে বুঝতেছে, যে আমি এমন আত্মীয়র বাসায় আসছি যে এর ঘরে খাবার নাই, তাহলে আমার মাইন্ড করা যাবে না। কিন্তু সে যদি জানে যে হোসেন মোল্লার ঘরে মাছ মাংস এই কোকা কোলা এইগুলা আছে, কিন্তু আমারে খাইতে দিয়েছে মুড়ি মুড়ি, এটা তো বোঝার তো। তো যখন যখন আমি বলি, আপনারা শুনেন, হোসেন মোল্লা আপনার প্রশ্নের উত্তর দিই, যখন আপনি একটা প্রশ্নের উত্তর শুরু করছেন তখন তো আপনার হাতে 4 ঘন্টা সময় আছে। এই প্রশ্নে কেন আপনি একেবারে কাটছাট লিখতেছেন? যে প্রশ্নটা আপনি একেবারে শেষ পর্যায়ে গিয়ে লিখতেছেন, সেই সময় পরীক্ষক মনে করবে যে এনার হাতে কি নাই, সময় নাই, তখন একটু ওই যা আসছে আগে পিছে ভূমিকা দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে ঘরে থাকার যে সময়টা বললেন, এইটা আপনি প্রথম যে একেবারে প্রশ্নটা পড়তেছেন, এই প্রশ্নটা লিখতেছেন, সেটা কিভাবে লিখতে হবে? ভালোভাবে লিখতে হবে। একেবারে যেটা সবচেয়ে খারাপ পারেন সেটা যাই লিখতে হবে কখন দেয় শেষে কি। বুঝতে পারছেন? আচ্ছা দেখেন, তো দেওয়ানি কার্যবিধি 27 ধারায় বলা হয়েছে যে যখন মকদ্দমা সঠিকভাবে দায়ের করা হয় তখন সমান উল্লেখিত দিনে বা বিবাদীকে হাজির হতে এবং বাদীর দাবির জবাব দিতে বিবাদী বরাবর সমন জারি করা যেতে পারে। সাধারণত এই যে দেখেন, মকদ্দমা দায়ের 5 কার্য দিবসের মধ্যে
মকদ্দমা দায়েরের 5 কার্য দিবসের মধ্যে সমন ইস্যু করতে হবে। এই সমনটা ইস্যু করবে হলো আদালত বা ওই সংশ্লিষ্ট কর্মকর্তা। কার কাছে দিবে? প্রসেস সার্ভারের কাছে দিবে অথবা কুরিয়ার সার্ভিসের কাছে দিবে, বুঝছেন? এবং সমন ইস্যুর 30 দিনের মধ্যে, এই যে দেখেন আন্ডারলাইন করেন, আদালতের কর্মকর্তা বা কুরিয়ার সার্ভিস বা অন্য কোনো মাধ্যমে বিবাদী বরাবর সমন পৌঁছিয়ে দেওয়া হয়ে থাকে। তাহলে সমন মোটামুটি আদালত দিচ্ছে 5 কার্য দিবসের মধ্যে, আদালত যাকে দিচ্ছে সে আবার পৌঁছায় দিবে কত দিনের মধ্যে? 30 দিনের মধ্যে। প্রত্যেকটি সমনের সাথে আর্জির সাথে একটি নকল অথবা অনুমতি প্রদত্ত হলে আন্ডারলাইন করবেন একটি সংক্ষিপ্ত বিবৃতি বিদ্যমান থাকতে হবে। মানে আপনি যখন একটা সমন দিবেন, সমনের সাথে ওই যে বিষয় নিয়ে মামলা করছে ওই আর্জির একটা কি থাকবে? নকল থাকবে। অথবা আদালত যদি অনুমতি দেয় যে দেখা গেলো আর্জির নকল অনেক বড়, তাহলে সেই ক্ষেত্রে আর্জির নকলের কি দিতে পারে? সংক্ষিপ্ত বিবৃতি দেওয়ার অনুমতি দিতে পারে। তাহলে এই কথাগুলো তো আসলে মুখস্থ করার দরকার নাই, এগুলো আপনি নিজের ভাষায় লিখতে পারেন যে মামলা করার পর আরজি দাখিলের মাধ্যমে মামলা শুরু হয়, আরজি দাখিল সম্পর্কে বিবাদীকে অবগত করার প্রক্রিয়ারে কি বলে? সমন। সমনের সম্পর্কে আলোচনা করতে এত আদেশে এত থেকে এত ধারায় সমন আদালত ইস্যু করে এত কার্য দিবসের মধ্যে এবং বিবাদী বরাবর পৌঁছাইবে এত দিনের মধ্যে। এগুলা তো আসলে আপনার মুখস্থ করার কিছু নাই, এগুলো আপনি আপনার মতো করে লিখলেই হবে। এখন মূল প্রশ্নের অংশে আসি। দেখেন, বিবাদীর প্রতি সমন জারির পদ্ধতি, মানে একটা বিবাদীর প্রতি কয় ভাবে সমন জারি করা যায়। তো এখানে দেখেন দেওয়ানি কার্যবিধি, তার আগে আমি একটু বলে নিই, সমন জারির এই জায়গায় অনেকগুলো পদ্ধতি লিখছি, বাট মূল পদ্ধতি হলো দুইটা, মানে দুই ভাগে ভাগ করা যায়। প্রথম যদি আমি ভাগ করি, একটা হলো ওই পদাতিক সমন আর একটা হলো ডাক সমন। যদি বলেন স্যার পদাতিক সমন কি? পদাতিক সমন হলো যে আদালতের নেজারত শাখা মাধ্যমে যে প্রসেস সার্ভারের মাধ্যমে যে সমন জারি করে এটাকে বলে কি? পদাতিক সমন, বুঝছেন? আর ডাক সমন মানে হলো ওই যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যেটা পাঠায়, বুঝলেন কিনা? তাহলে সমন এই যে একবার দুই প্রকার, আবার দুই প্রকার কি কি? একটা হলো পৌঁছাইয়া দিয়া আর একটা হলো লটকাই দিয়া। পৌঁছাইয়া দেয়া মানে কি? ধরেন হোসেন মোল্লার নামে মামলা হয়েছে, সরাসরি হোসেন মোল্লার হাতে হাতে পৌঁছাই দিয়েছে, এটা কি? পৌঁছাই দেয়া। আর লটকাইয়া দেওয়া মানে কি? লটকাই দেওয়া মানে হোসেন মোল্লারে পাই নাই, হোসেন মোল্লার বাড়ির প্রকাশ্য স্থানে লাগাই দিয়ে আসছে, যাতে হোসেন মোল্লা পরবর্তীতে জানতে পারে তার বিরুদ্ধে এই সমন জারি করা হয়েছে। তাহলে সমনরে আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়। এক হলো দেওয়ার উপর ভিত্তি করে পদাতিক সমন আর ডাক সমন। আবার হচ্ছে পৌঁছানোর উপর ভিত্তি করে, একটা হচ্ছে আপনার মানে পৌঁছায় দিয়ে আর একটা কি? লটকায় দেওয়া। এবার দেখেন এই যে দুই প্রকার বললাম, এগুলা ছাড়াও এর মধ্যে আরো এই পৌঁছায় দেয়া বা লটকায় দেওয়া, পৌঁছাইয়া কিভাবে দেওয়া যায় বা লটকাইয়া কিভাবে দেওয়া যায় সেই বিষয়গুলো কি এখানে আলোচনা করব। দেখেন, দেওয়ানি কার্যবিধির 5 আদেশ অনুযায়ী সমন জারির পদ্ধতি হলো, প্রথমে দেখেন আদালতের মাধ্যমে সমন জারি। এখানে একটু আদালতের মাধ্যমে না লিখে লেখেন আদালতের কর্মকর্তার মাধ্যমে সমন জারি, উপরে একটু কর্মকর্তা শব্দটা লেখেন, আদালতের কর্মকর্তার মাধ্যমে সমন জারি। আদালতের কর্মকর্তার মাধ্যমে সমন জারি 5 আদেশের কত বিধি? 9 বিধি। দেখছেন এই যে আপনি যে বিধিগুলা যদি আপনার মনে থাকে লিখবেন, তাতে আপনার ভালো মার্কস আসবে, আর না মনে না থাকলে তো কিছু করার নেই। ব্যক্তিগতভাবে সমন জারি 5 আদেশের 9 ক। আমি ব্যাখ্যা দিব, প্রতিটার ব্যাখ্যা দিব, জাস্ট এখানে একটু টাইটেল গুলো পড়ে যায়। লটকিয়ে সমন জারি 5 আদেশের 17 বিধি। বিকল্প পদ্ধতিতে সমন জারি 5 আদেশের কত বিধি? 20 বিধি। পত্রের মাধ্যমে সমন জারি 5 আদেশের কত বিধি? 30 বিধি। আমরা সর্বপ্রথম চলে আসি আদালতের মাধ্যমে সমন জারি। অ্যাকচুয়ালি এটা হলো আদালতের মাধ্যমে সমন জারি মানে হলো কার মাধ্যমে? আদালতের কর্মকর্তার মাধ্যমে সমন জারি 5 আদেশের কত বিধি? 9 বিধি। এটা পড়ার আগে আমার কথা শুনেন, সেটা হলো যে 5 আদেশের 9 বিধিটা এটা 2012 সালে একবার সংশোধিত হয়েছে, সর্বশেষ 2025 সালে একবার সংশোধিত হয়েছে। এই জায়গা বলতেছে যে আদালত তার কর্মকর্তার মাধ্যমে সমন জারি করতে পারে, অথবা ফ্যাক্স ইমেইল আগে ছিল না, ফ্যাক্স ইমেইল যোগ করছে 2012 সালে, যে ফ্যাক্স আর ইমেইলের মাধ্যমে সমন জারি করা যাবে, এটা যোগ করছে 2012 সালে। আর সর্বশেষ 2025 সালে সংযুক্ত করছে যে শর্ট মেসেজ সার্ভিস, ভয়েস কল,
এইগুলোর মাধ্যমেও সমন জারি করা যাবে। যদি বলেন শর্ট মেসেজ সার্ভিস কি, SMS বলেন, SMS আসছে, SMS হলো শর্ট মেসেজ সার্ভিস। তারপর ভয়েস কল মানে হলো ফোন দিয়া। তারপরে যে আপনারা যে হোয়াটসঅ্যাপ বলেন, তারপর মেসেঞ্জার বলেন, ইমো বলেন, ভাইবার বলেন, এগুলো কলের মাধ্যমেও কি জারি করা যাবে, সমন জারি করা যাবে। এগুলা যুক্ত তাহলে SMS, তারপরে শর্ট মেসেজ SMS এন্ড এই যে আপনার ভয়েস কল, এগুলা যুক্ত হয়েছে 2025 আর 12তে যুক্ত হয়েছিল ফ্যাক্স আর ইমেল। আর কর্মকর্তার মাধ্যমে যে সমন জারি, এটা আগে থেকেই কি ছিল। এই যে দেখেন, দেওয়ানি কার্যবিধির 5 আদেশের 9 বিধি অনুসারে আদালতের এখতিয়ারভুক্ত এলাকায় বসবাসরত বিবাদীর প্রতি আদালতের, এই আন্ডারলাইন করে, বিবাদীর প্রতি আদালতের এই যে কর্মকর্তার মাধ্যমে, কার মাধ্যমে, আদালতের কর্মকর্তার মাধ্যমে বা জেলা জজ কর্তৃক তালিকাভুক্ত, আন্ডারলাইন করবেন, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিবাদীর প্রতি সমন জারি করা হয়। বুঝছেন? তাহলে কার মাধ্যমে? 5 আদেশের 9 বিধিতে আদালতের কর্মকর্তার মাধ্যমে অথবা জেলা জজ কর্তৃক তালিকাভুক্ত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। এছাড়াও আদালত উপযুক্ত মনে করলে অত্র বিধির অধীন ফ্যাক্স বার্তা, আন্ডারলাইন করেন, ফ্যাক্স বার্তা, অত্র বিধির অধীন ফ্যাক্স বার্তা বা ইমেইলের মাধ্যমে সমন প্রেরণ করতে পারেন। এই জায়গায় আমি লিখে নেই ফ্যাক্স বার্তা বা ইমেইল, এই পদ্ধতিটা যোগ করছে 2012-তে। এছাড়া এখানে একটা কথা লিখে রাখেন, 2025 সালের সংশোধনীর মাধ্যমে, একটু লেখেন এই যে এই প্যারাতে, 2025 সালের সংশোধনীর মাধ্যমে 2025 সালের সংশোধনীর মাধ্যমে SMS বা ভয়েস কলের মাধ্যমেও সমন জারি করা যেতে পারে, বা ভয়েস কলের মাধ্যমেও সমন জারি করা যেতে পারে। তাহলে SMS বা কি ভয়েস কলের মাধ্যমেও সমন জারি করা যায়। আমরা এরপরে চলে আসি ব্যক্তিগতভাবে সমন জারি। দেখেন, ব্যক্তিগতভাবে সমন জারি 5 আদেশের 9 ক বিধি। ভাই এটা বেশি ইন্টারেস্টিং, আপনারা অনেকে বুঝেন না। ব্যক্তিগতভাবে সমন জারি মানে হলো এই প্রসেস সার্ভার তো সমন জারি করছেই, কুরিয়ার সার্ভিস তো সমন জারি করছেই, এটার অতিরিক্ত হিসেবে বা এটার পরিবর্তে আদালতের কাছে বাদী আবেদন করতে পারে যে অনার সমন কাউরি দিয়ে জারি করার দরকার নাই, বা জারি দিয়ে জারি করেন না করেন, আমার এক কপি দেন, আমি যে সরাসরি তার কাছ থেকে জারি করে নিয়ে আসি। মানে বাদী স্বয়ং ওই জায়গা সমন জারিকারক হিসেবে কি করতেছে, কাজ করতেছে। হোসেন মোল্লার বিরুদ্ধে যে মামলা করছে, তিনিই হোসেন মোল্লার কাছে আসছে যে তোমার বিরুদ্ধে যে মামলা করছে তুমি এই যে সমন রাখছো। এটাই হলো কি ব্যক্তিগতভাবে সমন জারি। এই ব্যক্তিগতভাবে সমন জারি, এই বিধানটা সংযুক্ত করা হয়েছে আমাদের দেওয়ানি কার্যবিধিতে 2012 সালে। এই যে দেখেন, দেওয়ানি কার্যবিধি 1908-এর 2012 সালের সংশোধনীতে 5 আদেশের 9 ক বিধিটি সংযুক্ত করা হয়। 5 আদেশের 9 ক বিধি অনুযায়ী বাদী ব্যক্তিগতভাবে বিবাদীর প্রতি আদালতের অনুমতি সাপেক্ষে সমন জারি করতে পারে। ওই যে দেখছেন, বাদী ব্যক্তিগতভাবে বিবাদীর প্রতি অবশ্যই কি আদালতের অনুমতি সাপেক্ষে সমন জারি করতে পারে। যদি কোনো কারণে উক্ত পদ্ধতিতে সমন জারি করা সম্ভব না হয়, তাহলে আদালত বাদীর আবেদনের ভিত্তিতে পুনরায় সমন জারির আদেশ দিতে পারে। মানে যদি কোনো কারণে ওই সমন জারি করা সম্ভব না হয়, ব্যক্তিগতভাবে ধরেন বাদী জারি করতে পারে নাই, তখন আবার রেগুলার পদ্ধতিতে কি করা যাবে, জারি করা যাবে। এছাড়া 5 আদেশের 11 বিধি অনুযায়ী একাধিক বিবাদীর প্রতি সমন জারি করা যায়। 5 আদেশের 11 বিধিতে বলছে যে একাধিক বিবাদী থাকলে সকলের প্রতি সমন কি করতে হবে, জারি করতে হবে। তাহলে আমরা যদি বলি যে আদালতের মাধ্যমে সমন জারি বা আদালতের কর্মকর্তার মাধ্যমে সমন জারি, এটা আছে 5 আদেশের 9। আর ব্যক্তিগতভাবে সমন জারি
5 আদেশের 9 খ। এবার আমরা চলে আসি, দেখেন লটকিয়ে সমনজারি 5 আদেশের 17 বিধি। লটকিয়ে সমনজারি, লটকিয়ে মানে হলো লাগাই দিয়ে আসছে। দেখেন আমরা একটু পড়ি, 5 আদেশের 17 বিধি অনুযায়ী বিবাদী যদি কোনো কারণে সমন গ্রহণ করতে না চান বা স্বেচ্ছায় আত্মগোপনে থাকেন, বিবাদী ধরেন হোসেন মোল্লার বাসায় গেছে সমনজারিকারক, প্রসেস সার্ভার গেছে, এখন উনি ঘরের ভিতর আছে কিন্তু সমন উনি বের হচ্ছে না, বা বের হইলেও বলতেছে না আমি সমন রাখবো না, তাহলে এই যে সমন রাখতে না চান বা স্বেচ্ছা আত্মগোপনে থাকেন, তবে সমন জারিকারক কর্মকর্তা কোনো ব্যক্তির উপস্থিতিতে কোনো ব্যক্তির উপস্থিতিতে, এটা আন্ডারলাইন করেন, কোনো ব্যক্তির উপস্থিতিতে বিবাদীর বসবাসরত স্থানে অথবা বিবাদী যেখানে ব্যবসা করে, যেখানে লাভজনক কাজে নিয়োজিত ছিলেন, অত্র স্থানে যে কোনো একটিতে লটকিয়ে সমন জারি করতে পারেন। এটার অর্থ কি? মানে উনি ধরেন হয়তো রাখতেছে না, ঘরের ভিতরে আছে রাখতেছে না, তাহলে একজনের উপস্থিতিতে বিবাদী যে জায়গা বাস করে সে জায়গায় প্রকাশ্য স্থানে কি দিয়ে আসবে? লটকাই দিয়ে আসবে। আরিফ সাহেবের ডাইকে বলবে যে হোসেন মোল্লা ঘরের ভিতরে আছে রাখতেছে না, এই যে লটকাইয়া দিয়ে গেলাম। হ্যাঁ হবে, অবশ্যই হবে। হ্যাঁ হ্যাঁ, লটকা কে উপস্থিত ছিল সেটা পরের বিষয়, ওই জায়গা সাক্ষী হিসেবে থাকতে পারে, কিন্তু উনি বলতেছে যে ওনার পরিবারের কেউ। হ্যাঁ হবে, আমরা এই জায়গা পড়ি নাই, বাট আছে যে সমনের তলবি ব্যক্তিকে পাওয়া না গেলে, তলবি ব্যক্তিকে পাওয়া না গেলে পরিবারের যে কোনো প্রাপ্তবয়স্ক সদস্যের কাছে দেওয়া যাবে। এখন আপনি যে জায়গায় রাখতেছেন না, আপনার ওয়াইফ কি সে জায়গায় রাখবে? আপনিও তো যে ওনার প্রতি আচ্ছা, তাহলে 5 আদেশের 17তে আসলে লটকিয়ে সমন জারি। এবার আমরা চলে আসি, দেখেন বিকল্প পদ্ধতিতে সমন জারি, এটা নিয়ে আলাদা একটা প্রশ্নই এসে থাকে। আবার এই সমন জারির মধ্যেও এই পদ্ধতিটা আসবে, বিকল্প পদ্ধতিতে সমন জারি। দেখেন 5 আদেশের 20 বিধি, ইংরেজিতে বলে সাবস্টিটিউটেড সার্ভিস। কি বলে? সাবস্টিটিউটেড সার্ভিস। তো এই যে বিকল্প পদ্ধতিতে সমন জারি, এটা আসলে কি? এটা হলো যে ধরেন সাধারণ পন্থায় তার প্রতি সমন জারি করা যায় নাই, ওই যে প্রসেস সার্ভার বাড়িতে গেছে, হোসেন মোল্লা নাই, পরিবারের সদস্য নাই, কুরিয়ার সার্ভিস গেছে, কাউরে পাই নাই, স্বাভাবিক পন্থায় সমন জারি করা যায় নাই। এখন একটা দেওয়ানি মামলা, প্রথম ধাপ হলো আরজি, দ্বিতীয় ধাপ হলো সমন জারি, তারপর হলো লিখিত জবাব। তো এখন আপনি সমনই যদি জারি করতে না পারেন, তাহলে মামলা তো সূচনা হচ্ছে না, মানে লিখিত জবাব তো, সমন জারি না করলে লিখিত জবাব কেমনে আসবে? তাহলে তো মামলার অগ্রগতি হচ্ছে না। এখন সমন জারিকারক কর্মকর্তা বা কুরিয়ার সার্ভিস বারবার গিয়ে ওই জায়গায় গিয়ে ফেরত আসতেছে, তারা পাচ্ছে না, দেখা গেলো সে আত্মগোপনে আছে। ফৌজদারি মামলায় ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়ার মতো, যে পলাতক আছে, তারা গ্রেফতার করা যাচ্ছে না। তো এই ক্ষেত্রে বাদী এসে আদালতে আবেদন করবে যে ইওর অনার, এই আমি মামলা করছি অমুক তারিখে, এরপর থেকে সমন জারি করার জন্য বারবার চেষ্টা করা হয়েছে, কিন্তু বিবাদী কিসে আছে? আত্মগোপনে আছে, তারে পাওয়া যাচ্ছে না। তাহলে এখন বিকল্প পদ্ধতিতে সমন জারি নির্দেশ দেওয়া হোক। এখন বিকল্প পদ্ধতিতে সমন জারি কি? বিকল্প পদ্ধতিতে সমন জারি মানে হলো ওরে আর খোঁজাখুঁজি লাগবে না, বাদীর যে ঘর আছে বা ব্যবসা করে সেই জায়গায় প্রকাশ্য স্থানে গিয়ে লটকাইয়া লাগাই দিয়ে আসবে, বুঝতে পারছেন? এবং ঘোষণা দিয়ে আসবে যে এর বিরুদ্ধে বিকল্প পদ্ধতিতে সমন জারি করা হলো। এখন এটা আছে 5 আদেশের 20 বিধিতে। এখন আপনার কাছে প্রশ্ন আসতে পারে, স্যার লটকাই এত 5 আদেশের 17তেও পড়লাম, আবার এই বিকল্প পদ্ধতিতে তো লটকাই এই করতেছে, এক হলেও প্রকৃতপক্ষে এক নয়। কেন এক নয়? 5 আদেশের 17 হলো যখন সে সমন গ্রহণ করতে চাচ্ছে না, সে আছে কিন্তু কি গ্রহণ করতে চাচ্ছে না, তখন ওই জারিকারক কর্মকর্তা তারা আদালতের আলাদা করে অনুমতি লাগবে না, ওই একজনের উপস্থিতিতে সমনটা লটকাইয়া দিয়ে আসবে। আর বিকল্প পদ্ধতিতে সমন হলো বারবার তার কাছে যাচ্ছে কিন্তু তারে কি পাওয়া যাচ্ছে না, এবং তখন আদালতে এসে আলাদা আবেদনই করতে হবে যে ওনার বিকল্প পদ্ধতিতে সমন জারি কি দেওয়া হোক, অনুমতি দেওয়া হোক। তারপরে হচ্ছে যদি আদালত অনুমতি দেয়, তারপরেই বিকল্প পদ্ধতিতে সমন জারি করা হবে। এবং এখানে একটা বিষয় খেয়াল করবেন,
যে আদালত অনুমতি যদি না দেন তাহলে কিন্তু বিকল্প পদ্ধতিতে সমন জারি করা সম্ভব হবে না। এবং একটা মামলা প্রথমেই কি আপনি কি আবেদন করতে পারবেন কিনা যে বিকল্প পদ্ধতিতে সমন জারির অনুমতি দেওয়া হোক, একটা মামলা প্রথমেই এটা চাওয়া যাবে না। বিকল্প পদ্ধতিতে সমন জারির আবেদন তখনই করা যাবে যখন প্রচলিত যে পদ্ধতিগুলো আছে সেগুলো কি হয়েছে, ব্যর্থ হয়েছে। এই যে দেখেন, তো 5 আদেশের 20 বিধিতে বিকল্প পদ্ধতিতে সমন জারি সম্পর্কে আলোচনা করা হয়েছে। যে ক্ষেত্রে উপর উল্লেখিত কোন পদ্ধতির মাধ্যমেই সমন জারি করা সম্ভব হয় না, সেক্ষেত্রে বাদী বিবাদীর প্রতি বিকল্প পদ্ধতিতে সমন জারির জন্য আদালতের অনুমতি প্রার্থনা করেন। অর্থাৎ বিকল্প পদ্ধতিতে সমন জারির জন্য আদালতের অনুমতি নেওয়া গোল্ডেন বাধ্যতামূলক। অনুমতি নেওয়া কি আরিফ সাহেবের ভাষ্য মতে বাধ্যতামূলক। আর 5 আদেশের 20 বিধি অনুসারে যে ক্ষেত্রে সমন জারিকারক কর্মকর্তা সমন জারির সময় বিবাদীকে যথাযথ নিষ্ঠার পরেও খুঁজে পায় না, যথাযথ নিষ্ঠার পরেও কি দেখেন খুঁজে পায় না, বা তাকে খুঁজে পাওয়ার কোনো সম্ভাবনাও নেই, তার ক্ষমতাপ্রাপ্ত এমন কোনো প্রতিনিধিও নেই যার নিকট সমন অর্পণ করা যাবে। ওই যে পাঁচটা কাচ্চা পরিবারের সদস্য কেউ নাই, তা সেও নাই, 14 গোষ্ঠী ধরে নিখোঁজ, পাওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে আদালতের অনুমতি সাপেক্ষে, এই যে দেখেন, আদালতের অনুমতি সাপেক্ষে বিবাদের গৃহের কোন প্রকাশ্য স্থানে, অবশ্যই কোথায় লাগাবে, বিবাদীর গৃহের কোন প্রকাশ্য স্থানে বা যে গৃহে বিবাদী সর্বশেষ বসবাস করেছে বা ব্যবসা করেছে বলে জানা যায় সেই গৃহের কোন প্রকাশ্য স্থানে সমনের একটি নকল লটকাইয়া জারি করবে, এটাই বিকল্প পদ্ধতিতে সমন জারি। অতঃপর সমন জারিকারক কর্মকর্তা সমনের মূল কপিটি সমন প্রদানকারী আদালতের নিকট ফেরত পাঠাবে এমন বিবৃতি দিয়ে যে বিকল্প পদ্ধতিতে সমন জারি কি হয়েছে, সম্পূর্ণ হয়েছে, এবং তারপর আবার আদালতে ফেরত পাঠাবে, আদালতকে অবগত করবে যে বিকল্প পদ্ধতিতে সমন জারি সুসম্পন্ন হয়েছে। না, সমন জারিকারক কর্মকর্তা, সমন জারিকারক কর্মকর্তা যে লটকাই ওই জায়গায় জারি করে আসবে, আর মূল কপি আবার আদালতে ফেরত পাঠাবে যে এই যে লটকাইয়া জারি করা হয়েছে, আদালতে জানালো যে এই প্রক্রিয়াটা সুসম্পন্ন হয়েছে। সাধারণত যখন সাধারণ কোনো পদ্ধতিতে বিবাদীর প্রতি সমন জারি করা সম্ভব হয় না, তখন মকদ্দমায় অহেতুক কাল বিলম্বে এড়ানোর জন্য বাদী আদালতে বিকল্প পদ্ধতিতে সমন জারির আবেদন। তাহলে আমরা সমন জারির বেশ কয়েকটা পদ্ধতি পড়ছি। দেখেন, আদালতের কর্মকর্তার মাধ্যমে 5 আদেশের 9, ব্যক্তিগতভাবে 5 আদেশের 9 ক, লটকিয়ে 5 আদেশের কত 17, আর বিকল্প পদ্ধতিতে 5 আদেশের 20। এবারে দেখেন, পত্রের মাধ্যমে সমন জারি 5 আদেশের 30। একটু শুনে রাখেন, এটা হলো বিশেষ ব্যক্তিদের ক্ষেত্রে, মানে সম্মানিত ব্যক্তি, বিশেষ ব্যক্তিদের ক্ষেত্রে এই প্রসেস সার্ভার সরাসরি যায় না বা লটকাইয়ে জারি করা হয় না, তার সমন যায় পত্র মারফত যে আপনার বিরুদ্ধে অমুক মামলা করা হয়েছে, আপনাকে অমুক তারিখে হাজির হতে হবে। মানে এটা সাধারণ ব্যক্তিদের ক্ষেত্রে না, জিনিস অ্যাকচুয়ালি সমনই, কিন্তু যাচ্ছে কি আকারে, পত্রের মাধ্যমে। এই যে দেখেন, দেওয়ানি কার্যবিধির 5 আদেশের 20 বিধি মতে আদালত বিবাদীর মর্যাদা বিবেচনা করে তার প্রতি সমন না দিয়ে সমনের বিকল্প হিসেবে বিচারক বা তার পক্ষে নিযুক্ত কোনো কর্মচারীর স্বাক্ষরযুক্ত কোনো পত্র প্রেরণ করতে পারে। দেখছেন, সমনের বিকল্প হিসেবে বিচারক বা তার পক্ষে নিযুক্ত কোনো কর্মচারী স্বাক্ষরযুক্ত কোনো পত্র প্রেরণ করতে পারে। উক্ত পত্র সমনের সকল বিষয়বস্তু উল্লেখ করতে হবে যা সমনের মতোই গণ্য হবে। মানে নামপত্র, বাট অ্যাকচুয়ালি ওটা কি সমনই। আদালতের ইচ্ছা অনুসারে অত্রপত্র ডাকযোগে বা অন্য কোনো বিবাদী বা সমন গ্রহণের ক্ষমতাপ্রাপ্ত বিবাদীর প্রতিনিধি বরাবর জারি করা যাবে। এই হলো কথা। এখন আপনারা প্রশ্নটা একটু দেখেন, আমরা একটু প্রশ্নটায় যাই। এই যে 2 নাম্বার যে প্রশ্নটা, কি আরিফ স্যার কিছু বলবেন? হ্যাঁ, 25 সাল ধরে আবার 6টা বলেন কেন? 25 সাল তো ওই 9 এর ভিতরেই। আচ্ছা দেখেন, এই যে দেখেন, দেওয়ানি কার্যবিধি 1908 অনুযায়ী বিবাদীর প্রতি সমন জারির পদ্ধতিগুলো সংক্ষেপে আলোচনা করুন। এখন সমন জারির পদ্ধতি তো ওই যে আদালতের কর্মকর্তার মাধ্যমে 5 এর 9, ব্যক্তিগতভাবে 5 এর 9 ক, লটকিয়ে 17 বিধি,
বিকল্প পদ্ধতিতে 20 বিধি, পত্রের মাধ্যমে কত 30 বিধি, এগুলো তো পড়ছি। এখন পরের প্রশ্নটা দেখেন, পরের অংশ, বিকল্প পদ্ধতিতে সমঞ্জরির ফলাফল আলোচনা করুন। এই জায়গা কিন্তু বিকল্প একবার আলোচনা করছেন, কিন্তু আবার যেহেতু প্রশ্নে আসছে তার মানে আবার বিকল্প কি আলোচনা করতে হবে। আবার দেখেন, সমনের পরিবর্তে কখন পত্রের মাধ্যমে বিবাদীকে অবগত করানো যায়। পত্র কিন্তু একবার ওই পদ্ধতির মধ্যে গেছে, আবার যেহেতু চাইছে আবার টাইটেল দিয়ে কি করতে হবে আলোচনা করতে হবে। আপনি যদি একবার আলোচনা করে দিয়ে যান তাহলে কিন্তু ওই প্রথম অংশের উত্তর হয়েছে, বাকি দুই অংশের উত্তর কিন্তু হয় নাই। হ্যাঁ, প্রশ্ন চাইছে ধরেন হেডলাইন থাকবে। আরিফ সাহেবরে জিজ্ঞেস করছে, প্রশ্ন এসে জিজ্ঞেস করছে যে আরিফ সাহেব আপনার কয় ছেলে মেয়ে, তার সকলের নাম কি কি বলেন তো। এরপরে জিজ্ঞেস করছে, এই প্রশ্নের সাথে সাথে পাল্টা প্রশ্ন করছে, এবং সাইফকে, সাইফের পরিচয়ও দেন। এখন আরিফ সাহেবের বড় ছেলের নাম কিন্তু সাইফ, তা উনি যখন ওনার ছেলে মেয়ের পরিচয় দিবে তখন তো যে সাইফ আর দুই কন্যার পরিচয় দেবেই, কিন্তু তারপরে আবার জিজ্ঞেস করছে না যে সাইফ কে, তখন বলতে হবে যে সাইফ উপরে যদিও আলোচনা করছে, সাইফ হলো আমার প্রথম পুত্র, তার পিতার নামেই সে এত সালে জন্মগ্রহণ করছে। তাহলে এখন আপনি যদি সাইফকে এইটুক বর্ণনা না দেন, উপরে যটুক বলছেন ওইটুক বললে কিন্তু প্রশ্ন কি হবে না, স্বয়ং সম্পূর্ণ হবে না। যদিও আপনার কাছে মনে হইতে পারে যে এই জিনিসটা একবার লিখছে আবার কেন লিখবো, কিন্তু চাইছে তো একবার, তো ওই জিনিস চাই নাই, একবার তো চাইছে টোটাল সমনজারির পদ্ধতিগুলো, তার ভিতরে একবার আসছে। আর যদি আলাদা করে আবার বিকল্প পদ্ধতিতে সমন চাই, আবার আপনার কি করতে হবে, লিখতে হবে। বুঝাইতে পারলাম কিনা? স্যার হ্যাঁ বলেন। স্যার ফলাফলটা কি ওই যে বিকল্প পদ্ধতিতে সমঞ্জরি 5 বিশেষ যেটুকু লেখছেন এটাই ফলাফল? ওইটুকু লিখলেই হবে, জি। আচ্ছা, এখন এই যে প্রশ্নের পরবর্তী অংশে দেখেন তো, আমি কিন্তু এই জায়গায় ওই যে বিকল্প পদ্ধতিতে সমঞ্জরি এই জায়গায় আরেকবার লিখি নাই, কারণ ওই যে একবার লেখাইছি আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য ওই জায়গা লিখি নাই, কিন্তু এই জায়গা কিন্তু যেহেতু প্রশ্ন চাইছে আরেকবার কিন্তু কি করতে হবে, লিখতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন, সমনের পরিবর্তে যখন পত্রের মাধ্যমে অবগত করা হয়, এটা প্রশ্নে চাইছে, তো এটার উত্তর তো অলরেডি আমরা জানি। সমনের পরিবর্তে পত্রের মাধ্যমে অবগত করা হয় 5 আদেশের কত বিধিতে, 5 আদেশের 30 বিধিতে। আদালত বিবাদীর মর্যাদা বিবেচনা করে তার প্রতি সমন না দিয়ে সমনের বিকল্প হিসেবে বিচারক বা তার পক্ষে নিযুক্ত কোনো কর্মচারী স্বাক্ষরযুক্ত কোনো পত্র প্রেরণ করতে পারে। উক্ত পত্র সমনের সকল বিষয়বস্তু উল্লেখ করতে হবে, তা সমনের মতোই গণ্য হবে। আদালতের ইচ্ছা অনুসারে অর্থপত্র ডাকযোগে বা অন্য যে কোনো বিবাদী বা সমন গ্রহণের ক্ষমতাপ্রাপ্ত বিবাদীর প্রতিনিধি বরাবর জারি করা যাবে। উপরে যে লেখা হুবহু কি সেই লেখা। তাহলে এই যে আমরা পড়লাম, আমি তো মনে করি আপনার এই জায়গা 50% পড়া এমনি হয়ে যাওয়ার কথা, যে সমন কি, সমনজারি পদ্ধতিগুলো কি কি, 5-এর 9, 5-এর 9 ক, 5-এর 17, 5-এর 20, 5-এর 30। এর মধ্যে যদি আরিফ সাহেবরে জিজ্ঞাসা করি, আরিফ সাহেব যে বিকল্প পদ্ধতিতে সমন কি, এটা বলেন তো একটু। বিকল্প পদ্ধতিতে সমনকারী হচ্ছে, এটা আমরা এইভাবে বলতে পারি স্যার, যে আমরা যখন মামলা দাখিল দেওয়া হয়, দাখিল দেওয়ার পরে যখন এই মামলা বাদী দাখিল দিল আর্জির মাধ্যমে, খালি দাখিল দিয়ে তুলিতে হবে না, এর তো তাকে মাধ্যমে মামলা দিলাম, তাকে থানা দিয়ে ফেলবে। এই যে বিবাদীকে যে জানানির প্রক্রিয়াটা, এইটা হচ্ছে সমন। আর এই সমনকে স্যার আদালতের প্রক্রিয়া অনুযায়ী সমন দেওয়া হয়। তারপরে স্যার আমি যদি মনে করি যে আদালতে ঢেলে দিয়ে হবে, আমি নিজেই নেব সমন, ওই বিবাদীকে দেব, তাও স্যার দেওয়া যাবে ব্যক্তিগত ভাবে। এরপরে এরপরে স্যার ওই এরপরে স্যার এই যে প্রক্রিয়াগুলো আদালতের মাধ্যমে, ব্যক্তিগত মাধ্যমে, এই কোনোটার মাধ্যমে যখন বিবাদীরা আমি বলতে পারতেছি না, যখন আমি খুঁজেই পাচ্ছি না, হ্যাঁ, তালা মারা,
স্যার আমি ওই বিকল্প পদ্ধতিতে সমনজারির জন্য কোর্টে আমি একটা দরখাস্ত দেবো, এটা বাধ্যতামূলক। তখন আমি স্যার ওই কোর্টে একটা দরখাস্তের মাধ্যমে বিকল্প পদ্ধতিতে সমনজারি, আমি আদালতের অনুমতি সাপেক্ষ স্যার বিকল্প পদ্ধতিতে সমনজারির জন্য আবেদন করতে পারি এবং ওই বিকল্প পদ্ধতিতে সমন দিতে পারি যেখানে বিবাদী খুঁজে পাওয়া যায়। ঠিক আছে? ধন্যবাদ। দেখেন, এখন আমরা একটা জিনিস আমি আগে মুখে মুখে বলি, তারপরে জায়গা পড়বো, শুনেন যে আমাদের দেওয়ানি কার্যবিধি 30 ধারায় একটা বিষয় আছে। 30 ধারা আর হলো আদেশ 11, এই দুইটা একই জিনিস। তার আগে দেওয়ানি মামলার ধাপগুলো একটু শুনেন আমার কাছে। দেওয়ানি মামলায় একটা দেওয়ানি মামলা শুরু হয় বাদী কর্তৃক আর্জি দাখিলের মাধ্যমে। প্রথমে হলো আর্জি দাখিল, তারপরে হচ্ছে সমন জারি, আর্জির পরে হচ্ছে সমন জারি, সমন জারির পরে হচ্ছে আপনার লিখিত জবাব, লিখিত জবাবের পরে ওই মামলাটা এডিআরে পাঠায়, মধ্যস্থতায় পাঠায়। মধ্যস্থতা যদি ব্যর্থ হয় তাহলে ওই মামলা বিচার্য বিষয় গঠন হয়, বিচার্য বিষয় গঠন হয়। বিচার্য বিষয় গঠনের 10 দিনের মধ্যে ওই মামলাটার স্টেপ হলো 30 ধারা বলে, ডিসকভারি অ্যান্ড ইন্সপেকশন। কত ধারা? 30 ধারা। এই 30 ধারাটা আসলে কি? তাহলে যদিও আমরা মাত্র পড়তেছি সমন, সমনের সাথেই 30 ধারা, কিন্তু 30 ধারা বাস্তবে এই স্টেপটা গ্রহণ করে কখন? বিচার্য বিষয় গঠনের পরে। এখন 30 ধারাটা কি আগে এটা শুনেন। 30 ধারা হলো যে যখন বাদী তার আর্জি দিছে, ধরেন আরিফ সাহেব মামলা করছে যে আমি আরিফ সাহেব হচ্ছে বাদী, উনি আশরাফুলের বিরুদ্ধে 10 লাখ টাকার মামলা করছে। আশরাফুল সমন পেয়ে লিখিত জবাব দিছে, লিখিত জবাব দেওয়ার পর উনাদের বিরুদ্ধে বিচার্য বিষয় গঠন হয়েছে। বিচার্য বিষয় গঠন মানে হলো আশরাফুল দাবি করছে যে উনি আমার কাছে কোনো টাকা পায় না, আর আরিফ সাহেব দাবি করছে যে ওনার কাছে আমি 10 লাখ টাকা পাই। তাহলে বিচার্য বিষয় গঠন কি হয়ে গেছে। এখন বিচার্য বিষয় গঠনের পরে যখন আশরাফুল সাহেবের তো আরজি আরিফ সাহেবের লিখিত জবাব পড়ছে, আবার আরিফ সাহেব ও আশরাফুল সাহেবের আরজি পড়ছে, পড়ার পরে এখন ওনাদের মাঝে দুইজনের মধ্যেই অনেকগুলো প্রশ্নের উদ্ভব হয়েছে। যে আশরাফুল বাদী, বাদী মনে করতেছে বিবাদীর কাছে এই প্রশ্নের উত্তর জানা দরকার, আর বিবাদী মনে করতেছে যে বাদীর কাছে এই প্রশ্নের উত্তর জানা দরকার। তখন যে প্রশ্নগুলো উত্তর এক পক্ষ আর এক পক্ষের কাছে জানতে চায়, এই প্রশ্নগুলো লিখে আদালতের কাছে আবেদন করবে। যে রনার বাদী বলতেছে যে রনার বিবাদীর এই প্রশ্নগুলোর উত্তর দিতে নির্দেশ দিতে মর্জি হয়, আর বিবাদী বলবে যে রনার বাদীকে এই প্রশ্নের উত্তরগুলোর উত্তর দিতে কি আদেশ দিতে মর্জি হয়। তাহলে অথবা বাদী বা বিবাদী একজন আরেকজনের কাছে দলিল দেখতে চাইতে পারে, যে দলিলগুলো লিখিত জবাবে বা আরজিতে উল্লেখ করছে কিন্তু ওই লিখিত জবাব বা আরজির সাথে দাখিল করে নাই। এক পক্ষ আরেক পক্ষের কাছে দলিল দেখতে চাইতে পারে, এর জন্য তারা আবেদন করবে কোথায়? আদালতের কাছে। আদালতের কাছে এই যে বিষয়টা, এটাকে বলা হচ্ছে 30 ধারা। এখন এই 30 ধারা আদালত যখন বাদীর নির্দেশ দিবে যে এ বাদী, বাদীরে সমন দিল যে তুমি এই প্রশ্নগুলোর উত্তর দাও, বাদীরে সমন দিল তুমি এই দলিলটা দাখিল করো, বা বিবাদীরে সমন দিল তুমি এই দলিলটা দাখিল করো, বিবাদীরে সমন দিল তুমি এই প্রশ্নগুলোর উত্তর দাও, তখন এই সমনটা বিবাদী যদি অমান্য করে বা বাদী যদি অমান্য করে, মানে তারে যে দলিল দাখিল করতে বলছে করে নাই, তারে যে প্রশ্নের উত্তর দিতে বলছে দেয় নাই, তাহলে 32 ধারা অনুসারে তাকে গ্রেফতার করতে পারে, তার সম্পত্তি ক্রয় বিক্রয় করতে পারে, তাকে জরিমানা করতে পারে 500 টাকা, বা তাকে জামানত প্রদানের নির্দেশ দিতে পারে। এত কথার মূল কথা হলো যে 30 ধারার স্টেপ যদি কেউ ভঙ্গ করে, 30 ধারায় আদালত যারা সমন দিছে, এই 30 ধারার সমন যদি কেউ নির্দেশ অমান্য করে, তাহলে তার বিরুদ্ধে পদক্ষেপ নিবে কত ধারায়? 32 ধারায়। 32 ধারায় তারা গ্রেফতার করতে পারে, তার সয় সম্পত্তি কি করতে পারে? কুমরক করতে পারে, তারে 500 টাকা জরিমানা করতে পারে, তারা জামানত প্রদানের নির্দেশ দিতে পারে, আর জামানত প্রদানে ব্যর্থ হলে তারা দেওয়ানি কারাগারে পাঠাতে পারে। এবার আমরা একটু পড়ি, তাহলে ভালো বুঝবেন। দেখেন দেখেন ঢাকার একটি আদালত কামালের দখলে থাকা একটি দলিল উপস্থাপনের জন্য তার প্রতি সমন প্রদান করেন। ঢাকার আদালত সমন দিচ্ছে কামাল রে যে তোমার কাছে একটা দলিল আছে, এই দলিলটা তুমি হাজির করো, কিন্তু কামাল সমন মোতাবেক আদালতের উক্ত আদেশ পালনে ব্যর্থ হন, মানে কামাল দলিল হাজির কি করে নাই। আদালত কামালকে কি উক্ত দলিল উপস্থাপনে বাধ্য করতে
বাধ্য করতে পদক্ষেপ নিতে পারে, মানে আদালত কি কামাল ওই দলিল হাজির করার জন্য তারা কি কি পদক্ষেপ নিতে পারে? দেওয়ানি কার্যবিধি 1908-এর প্রাসঙ্গিক বিধি উল্লেখপূর্বক উত্তর দিন। এই হলো প্রশ্ন। এখন আপনারা যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলি যে আমরা এগুলোর বলে হলো সমস্যামূলক প্রশ্ন। সমস্যামূলক প্রশ্ন অনেকে বুঝেন না। যদি এরকম হতো যে উপরের প্রশ্নটা যে সমান প্রদানের পদ্ধতিগুলো আলোচনা করুন, এটা কিন্তু সমস্যামূলক প্রশ্ন, এটা সরাসরি প্রশ্ন। আর এই জায়গায় একটা ফ্যাক্ট উল্লেখ করে দিছে যে কামালের কাছে দলিল চাইছে, কামাল দেয় নাই, এখন কি হবে? তাহলে এই সমস্যামূলক প্রশ্নের উত্তর আমরা লিখবো 4 ধাপে। কয় ধাপে? 4 ধাপে। প্রথম ধাপ হলো ঘটনার বর্ণনা। কি বলেন? ঘটনার বর্ণনা। ঘটনার বর্ণনা কতটুকু হবে? প্রশ্নে যা জানতে চাইছে তার আগ পর্যন্ত প্রশ্ন দেখে হুবহু আমি তুলবো ঘটনার বর্ণনা। এই যে দেখেন প্রশ্নে জানছে এই যে ঢাকার একটি ঘটনার বর্ণনা কতটুকু লিখবো? ব্যর্থ হন পর্যন্ত। যে দেখেন ঢাকার একটি আদালত কামালের দখলে থাকা একটি দলিল উপস্থাপনের জন্য তার প্রতি সমন প্রদান করেন, কিন্তু কামাল সমন মোতাবেক আদালতের আদেশ পালনে কি হন? ব্যর্থ হন। এই পর্যন্ত হবে কি? ঘটনার বর্ণনা। আর প্রশ্নে জানতে চাইছে যে আদালত কামালকে কি উক্ত দলিল উপস্থাপনে বাধ্য করতে পারেন কি, আর যদি পারে দেওয়ানি কার্যবিধি উল্লেখপূর্বক কি দিছে উত্তর দিতে বলছে। তাহলে আমরা ওইটুকু লিখবো বিচার্য বিষয়। বিচার্য বিষয় লিখবো যে আদালত কামালকে উক্ত দলিল উপস্থাপনে বাধ্য করতে পারবে কিনা তা আলোচনা করতে হবে। এটা আমার ভাষায় লিখবো, এভাবে লিখবো না যে বাধ্য করতে পারবে কিনা, মানে প্রশ্নবোধক হবে না, কি হবে? বর্ণনামূলক আর কি, যে বাধ্য করতে পারবে কিনা তা আলোচনা করতে হবে। এবার দেখেন তাহলে একটা জিনিস দেখেন, সমস্যামূলক প্রশ্ন উত্তর করতে আপনার এই ঘটনার বর্ণনার বিচার্য বিষয় এটাকে আলাদা করে জানা লাগবে? এটা কি দেখে লেখা যাবে? প্রশ্ন দেখেই লেখা যাবে। এখন আমার যা আলোচনার বিষয় আছে আইনানুগ পর্যালোচনা। দেখেন আইনানুগ পর্যালোচনা, ওই যে আমি যে কথা বললাম যে দেওয়ানি কার্যবিধি 1908-এর 32 ধারা বিধান মতে আদালত কামালকে উক্ত দলিল উপস্থাপনে বাধ্য করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেন। কোন ব্যক্তির উপর সমন জারি করা হলে তাকে আদালত উপস্থিত হতে বাধ্য করার পদ্ধতি সম্পর্কে দেওয়ানি কার্যবিধির 32 ধারায় আলোচনা করা হয়েছে। দেওয়ানি কার্যবিধির 32 ধারা অনুযায়ী যার প্রতি সাক্ষ্য প্রদান বা দলিল দাখিলের জন্য সমন প্রদান করা হয়েছে আদালত তাকে উপস্থিত হতে বাধ্য করতে পারবেন, এবং এই উদ্দেশ্যে এই যে দেখেন গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারবেন। কত ধারায় বলতেছে? 32 ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারবেন। তার সম্পদ ক্রয় ও বিক্রয় করতে পারবেন। কি পারবে? ক্রয় ও বিক্রয়। তাকে সর্বোচ্চ আন্ডারলাইন করেন 500 টাকা জরিমানা করতে পারে। কত টাকা? 500 টাকা। তার হাজিরার জন্য জামানত প্রদানের আদেশ দিতে পারবেন, এবং জামানত দিতে ব্যর্থ হলে তাকে দেওয়ানি কারাগারে আটক করতে পারবেন। তাহলে যারে সমন দিছে তারা কিন্তু এই বাদ বাকি মোটামুটি আদালত কোনটা করবে এটা আদালতের ব্যাপার। আদালত তার সন্তুষ্টি অনুযায়ী যে কোনো সিদ্ধান্ত দিতে পারে। তারপরে যদি দেখেন যে 32 ধারায় উল্লিখিত বিধান ছাড়াও দেওয়ানি কার্যবিধি 16 আদেশের 10 বিধি অনুযায়ী আদালত কোন সাক্ষীকে সমন অনুযায়ী হাজির হতে বাধ্য করতে কতিপয় পদক্ষেপ গ্রহণ করতে পারে। অর্থাৎ 32 ধারায় যে কথাগুলো বলছে সেম কথাগুলো আছে কোথায় জানেন? 16 আদেশের 10 বিধি। তাহলে সিদ্ধান্ত যদি আমরা দেখি, দেখেন সুতরাং আদালত কামালকে উক্ত দলিল উপস্থাপনে বাধ্য করার জন্য দেওয়ানি কার্যবিধির 32 ধারা অথবা 16 আদেশের 10 বিধি অনুযায়ী পদক্ষেপ নিতে পারে। এখন এই জিনিস তো জটিল না, আপনি যদি ভাবেন যে জটিল, যে আল্লাহ রহমতের ধারণা তো যাবে না উঠছে অনুযায়ী ধারা। হ্যাঁ তবে ধারা না লিখলে কি মোটামুটি এখন এই তো পরীক্ষা, কিছু তো বুঝতে হবে, না পারলে বলতে হবে সংশ্লিষ্ট বিধান অনুসারে। হ্যাঁ তপন মন্ডল বলেন। অপরাধ নেবেন স্যার? বলছিলাম 16 আদেশে 10 বিধি না 12 বিধি হবে স্যার? 10 বিধি ঠিক, 12 বিধিও ঠিক। 10 বিধি দেন, আদেশটা দেয় 10 বিধিতে, আর 10 বিধিতে কি কি করবে সেটা আছে 16 আদেশে 12 বিধিতে। মানে গ্রেফতারি পরোয়ানা জারি, সম্পত্তি ক্রোক এগুলো আছে 16 আদেশের 12-তে, আর আদেশটা দেবে 10-এ। জি আশরাফুল সাহেব কি বললেন? না আচ্ছা, আর এই জায়গায় আপনি 16 আদেশ যদি মনে না থাকে বাদ দিবেন, শুধু লিখবো কত? 32। 16 আদেশের 10 হলো তার জন্য যে আর কিছু যদি যোগ করতে চান সেটা, বুঝছেন? 10। এখন হ্যাঁ বলেন। ওই যে যখন আপনি কাউকে কোনো প্রশ্ন করেন বা তখন তারা যে স্টুডেন্টরা যে আমরা উত্তর দেই, এই উত্তরগুলো শোনা যায় না। কোশ্চেন করার পরে ওনারা কি উত্তর দিচ্ছে ওগুলো শোনা যায় না।
আচ্ছা, এগুলো শোনার ব্যবস্থা করবো। ওনারা অনেক দূরে, তো মাইক্রোফোন তো আমার কাছে, এই কারণে শুনতে পারেন না। সামনে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে শেষ। আচ্ছা, আপনি আরিফ সাহেবের উত্তর শুনতে যাচ্ছেন, আমি বুঝতে পারছি। আচ্ছা, ঠিক মানে আছে। যে স্যার যে কাজে আপনি যখন কোশ্চেন করেন না তখন ওগুলো শোনা যায়। ডিফিকাল্ট কথা। ঠিক আছে, দেখেন। আচ্ছা, এখন আমরা একটা মুসাবিদা করবো। দেখেন, গতদিন আমরা আরজি সংশোধন, লিখিত জবাব সংশোধন, আপত্তি, এগুলার মুসাবিদা কিন্তু পড়ছি। আজকে যেটা পড়বো দেখেন, এই ধরনের আসতে পারে। এই যে দেখেন, দেওয়ানি কার্যবিধির 5 আদেশের 20 বিধি অনুসারে বিকল্প পদ্ধতিতে সমন জারির দরখাস্ত। মানে আপনি বিকল্প পদ্ধতিতে সমন জারি কিন্তু আদালত স্বেচ্ছায় করবে না, আপনাকে বাদী হয়ে ওখানে আবেদন করতে হবে যে আমার সাধারণ পন্থায় সমন জারি করা সম্ভব হয় নাই, এজন্যই আমি বিকল্প পদ্ধতিতে আবেদন করতেছি। তো এই আবেদনের যে পদ্ধতি, দরখাস্তটা আপনি কিভাবে লিখবেন এটা দেখেন। মোকাম বিজ্ঞ যুগ্ম জেলাজজ প্রথম আদালত ঢাকা। প্রথমে আমার নাম লিখতে হবে আদালতের। মোকাম মানে হলো স্থান। যদি কেউ মোকাম লিখেন সমস্যা নাই, না লিখলেও কি সমস্যা নাই। আপনি যদি শুধু লেখেন বিজ্ঞ যুগ্ম জেলাজজ আদালত ঢাকা, তাতেও হবে। এখন একজন প্রশ্ন করেছিলেন, স্যার প্রথম আদালত কেন? প্রথম আদালতের জায়গা চতুর্থ আদালত লিখলেও সমস্যা নাই, কারণ ঢাকা শহর তো অনেক, ঢাকা জেলা অনেক বড় না? ঢাকায় তো যুগ্ম জেলাজজ অনেকজন আছে। তো প্রথম আদালত, দ্বিতীয় আদালত, তৃতীয় আদালত, চতুর্থ আদালত, এরকম। হ্যাঁ, প্রশ্নে যদি উল্লেখ থাকে তাহলে তো সেই অনুসারে লিখবেন। এই জায়গা তো প্রশ্নে উল্লেখ নাই, এই কারণে আগে শিখতেছি আমরা, তারপর প্রশ্নে যদি কোনো আদালতের কথা উল্লেখ থাকে সেইভাবে আমরা লিখ। তাহলে প্রথমে আমার লিখতে হবে কিসের নাম? আদালতের নাম। তারপরে দেখেন কোন মামলায় আমি দরখাস্তটা করতেছি। একটা মামলা তো থাকা লাগবে। দেওয়ানি মকদ্দমা নাম 28/2010। এই জায়গা যদি প্রশ্নে কোনো মামলার কথা বলা থাকে তাহলে সেই মামলা আপনি লিখবেন, সেই মামলা। আচ্ছা, তারপরে দেখেন ক ডট ডট বাদী। এখন ক এই জায়গা হচ্ছে বাদী। বাদীর সাথে সাথে আপনি অবলিখ দিয়ে ইচ্ছা করলে দরখাস্তকারীও লিখতে পারেন, কারণ এই দরখাস্তটা করতেছে কে? বাদী। বাদীর সাথে অবলিখ দিয়ে দরখাস্তকারী লিখতে পারেন, না লিখলেও কি নাই, কোনো সমস্যা নাই। বুঝেন কিনা? আবার যিনি দরখাস্ত করতেছে বাদীর নাম পরে লিখে বিবাদীর নাম আগে লিখলেও কি নাই, কোনো সমস্যা নাই। তাহলে এখানে ক, অনেকে বলেন স্যার বাদী তো লেখছেন, বাদীর পিতামাতা ঠিকানা দিবেন না? মন চাইলে দিবেন যদি প্রশ্নে থাকে। বা ক হচ্ছে বাদী, পিতা খ ঠিকানা অমুক, জেলা অমুক, এই তো ডট ডট বাদী। এখন এই ডট ডটের উপরে অনেকে ভাবেন যে বাদী সিগনেচার হবে কিনা। না, এই ডট ডট কিন্তু বাদীরে বোঝাচ্ছে যে ক ই হলো বাদী, এই জায়গা ক কিন্তু সিগনেচারের দরকার নাই। তারপরে দেখেন বনাম খ গম। গং মানে হলো অন্যান্য, আদার্স। তো মানে খ গং মানে কি? খ ছাড়া অন্যান্য আরো বিবাদী আছে। তো আপনি যদি বিবাদী 10 জন থাকে, যদি সবার ঠিকানা দিতে চান তাহলে ওই আধা ঘন্টা যাবত বিবাদীর ঠিকানা লিখতে হবে। ঠিক আছে? তা বাট আমরা এখানে বিচারক মহোদয় আপনি আপনারা জাস্ট দেখবে যে আপনি কি ফরম্যাটটা পারেন কিনা। এই জায়গা ভিতরে লেখা কোনো ব্যাপার না, এই আদালতের নাম, মামলার নাম্বার, বাদী বিবাদী ঠিকঠাক ভাবে সাজাইতে পারছেন কিনা, এই হলো মেইন বিষয়। তো বিবাদী। তারপরে দেখেন আরেকটা জিনিস আমি একটু বুঝাই দেই, এই জিনিসগুলা যদি আপনি খাতায় প্র্যাকটিস না করেন, যতই আপনি বারবার দেখেন, এটা কিন্তু কাজ হবে না। মুসাবিদা মানেই আপনার লিখতে হবে। কেমনে? আমি যদি একটু এখানে দেখাই, দেখেন এই জায়গায় দেখেন আপনাদের মোকাম আর এই যে ঢাকা, মোকাম বিজ্ঞ যুগ্ম জেলাজজ আদালত ঢাকা, বুঝেন নাই? তাহলে এই জায়গায় আপনার খাতার মার্জিনে বাম পাশে আর ডান পাশে যে জায়গা থাক না কেন, আপনি এই লাইনটা লিখবেন কোথায়? মাঝখানে। মানে বাম পাশেও যতটুকু জায়গা থাকবে, ডান পাশেও কি ততটুকু জায়গা থাকবে। বুঝেন কিনা? এরপরে দেওয়ানি মকদ্দমা নং, এটা আবার আমি কিসের মাঝামাঝি লিখছি? প্রথম লাইনের মাঝামাঝি। এই যে বিজ্ঞ যুগ্ম জেলাজজ, এটার আবার কি মাঝামাঝি। বুঝেন কিনা? তো আপনি যদি এইগুলো এক লাইন দিয়ে লেখেন, এদিক সেদিক লেখেন, তাহলে কিন্তু দেখতে কিন্তু ভালো দেখা যাবে না। এরপরে দেখেন এই দেওয়ানি মকদ্দমা নং, এটার মাঝামাঝি আবার কি লিখছি? ওই যে ক। এবার বিষয়, বিষয় কি লিখছি আমরা দেখেন যে দেওয়ানি কার্যবিধি 1908 এর 5 আদেশের 20 বিধি অনুসারে বিকল্প পদ্ধতিতে সমন জারির প্রার্থনায় বাদী পক্ষে কি দরখাস্ত। তাহলে আপনি
দরখাস্তটা ডেফিনেটলি জায়গা বাদই করতেছে 5 আদেশের কত বিধিতে 20 বিধিতে। এখন পরীক্ষায় প্রশ্ন আসছে বিকল্প পদ্ধতিতে সমনজরি দরখাস্ত লেখুন, এখন আপনার বিধি টিধি কিছু মনে নাই, তাহলে অ্যাটলিস্ট যদি আদেশ মনে থাকে লিখবেন 5 আদেশের বিধান মধ্যে বিকল্প পদ্ধতিতে সমনজরি দরখাস্ত। যদি আদেশও মনে না থাকে তাহলে লিখতে হবে দেওয়ানি কার্যবিধি সংশ্লিষ্ট বিধান মতে বিকল্প পদ্ধতিতে সমনজরির আবেদন বা দরখাস্ত। মানে সামথিং ইজ বেটার দেন নাথিং, কিছু তো লিখতে হবে। আচ্ছা দেখেন, এখন দেখেন এবার চলে আসবে একেবারে বাম সাইডে, বাদী পক্ষে বিনীত নিবেদন। এই যে বাদী পক্ষে বিনীত নিবেদন, এই যে একেবারে বাম সাইডে লিখে এই যে সিরিয়াল গুলো ক্রমিক নাম্বার 1 2 3 4 5, এটা আবার বাম সাইড থেকে আর একটু কিসে আসবেন, সরে আসবেন, এই যে দেখেন সরে আসবেন। এই যে দেখেন উপযুক্ত মকদ্দমাটি অদ্য সমন ফেরতের জন্য দিন ধার্য আছে, সমন ফেরত প্রতিবেদন আসছে আর কি। উপরোক্ত মকদ্দমার আর্জিতে উল্লিখিত নালিশি সম্পত্তির আরএস প্রস্তাব ভুল ও অশুদ্ধ এবং বাদী উক্ত প্রস্তাব দ্বারা বাধ্য নয় মর্মে ঘোষণামূলক ডিক্রি ও বাদী নালিশি সম্পত্তি 16 আনা সত্ত্বের সত্যবান মর্মে ঘোষণামূলক ডিক্রির প্রার্থনায় বিবাদীগণের বিরুদ্ধে উপরোক্ত মকদ্দমাটি দায়ের করেছেন। মানে এই ভাষায় যে দিতে হবে এমন কোনো কথা নাই। আপনি বলবেন যে কোনো একটা মামলা দায়ের করছি, বিবাদীগণের নামে সমন আদালত হতে প্রসেস সার্ভারের মাধ্যমে যথাযথ প্রেরণ করা হলে সমনে উল্লিখিত বিবাদীগণকে তাদের ঠিকানায় না পাওয়া উক্ত সমন সমক গড় জারিতে ফেরত আসে। গড় জারি বুঝেন, গড় হাজিরা, গড় জারি মানে এগুলো জারি হয় নাই, হাজির হয় নাই। গড় মানে হলো অনুপস্থিত, গড় হাজিরা মানে কি অনুপস্থিত, তার মানে গড় জারিতে ফেরত আসে, মানে এটা কি জারি হয় নাই। অতঃপর 3 নম্বর, অতঃপর বিনা সমন বিনা জারিতে ফেরত আসার 30 দিনের মধ্যে বাদী পুনরায় সমনজারির পদক্ষেপ গ্রহণ করলে বিবাদীগণকে সশরীরে বা তাদের কোনো পরিবারের কোনো প্রাপ্তবয়স্ক সদস্য না পায় আবারও সমন বিনা জারিতে কি আসে ফেরত আসে। মানে একবার ফেরত আসার পর আবার বাদী আবেদন করতে আবারও ফেরত আসছে। তারপর 5 নম্বর দেখেন, যেহেতু বিবাদীগণকে খুঁজে না পাওয়ায় সাধারণভাবে সমন জারি করা সম্ভব হয়নি, তাই মকদ্দমায় অহেতুক বিলম্ব এড়ানোর জন্য দেওয়ানি কার্যবিধির 5 আদেশের 20 বিধি মোতাবেক বিকল্প পদ্ধতিতে বিবাদীগণের সর্বশেষ বাসস্থানে এবং আদালত প্রাঙ্গণে সমন জারি নির্দেশ দেওয়া একান্ত কি আবশ্যক। অন্যথায় সমন জারি না হওয়ার কারণে মকদ্দমাটি নিষ্পত্তির ক্ষেত্রে অহেতুক বিলম্ব ঘটে বাদী পক্ষের কি হবে, ক্ষতির কারণ হবে। ভাষা যে এটাই দেওয়া লাগবে এমন কোনো কথা নাই, আপনি আপনার ভাষায় দিলেই হবে। অতএব বিনীত প্রার্থনা হুজুর আদালত দয়া করে বর্ণিত কারণে ন্যায় বিচারের স্বার্থে বিবাদীগণের নামে দেওয়ানি কার্যবিধির 5 আদেশের 20 বিধি মোতাবেক বিকল্প পদ্ধতিতে সমন জারির আদেশ দানে কি হয় বর্ণিত। তাহলে এই যে প্রেয়ার পোর্শন, এই প্রেয়ারটার বিষয়টা কিন্তু এক লাইনে দেখছেন, ওই যে উপরে যে বিষয় আর প্রেয়ার, এই যে অতএব এটা কি হবে এক লাইন। তারপরে দেখেন আদালতের উক্ত সদয় আদেশের জন্য বাদী কি থাকবে, চিরকৃতজ্ঞ থাকবে। এরপরে আমি আপনাদের প্রথম দিন শিখাইছিলাম যে প্লিডিংস এর সাথে দেয় সত্যপাঠ, আর যে কোনো দরখাস্তের সাথে দেয় কি হলফনামা বা এফিডেভিট। যেহেতু এটা কি প্লিডিংস, এটা আর্জিও না জবাবও না, এটা কি দরখাস্ত, সো এটার সাথে দিতে হবে কি হলফনামা। হলফনামা মানে হলো যিনি এই দরখাস্তটা করলো তার নাম ঠিকানা পরিচয়, সত্যপাঠ। দেখেন আমি ক পিতা ডট পিতা এই জায়গায় আমি তো ডট ডট দিছি, বাট আপনারা ডট ডট দিবেন, আপনি একটা পিতা বানাই দিবেন, পিতা মাতা ঠিকানা পেশা বয়স ধর্ম জাতীয়তা। আর একটা হলফনামা যদি আপনি মনে রাখেন আপনার দেওয়ানি কার্যবিধি সকল হলফনামার ভিতরে হয়ে যাবে। জাতীয় পরিচয়পত্র নম্বর এই মর্মে শপথপূর্বক ঘোষণা বর্ণনা করতেছি যে এই জায়গা 5 6 এর জায়গায় 1 2 দেন, 5 6 আছে দেখছেন, হলফনামার এই জায়গা 5 6 আছে, এই জায়গায় 1 2 দেন, পাইছেন, এই জায়গায় 1 2 হবে। আমি এই মকদ্দমার বাদী এবং হলফনামা সম্পাদন করার উপযুক্ত ব্যক্তি বটে, আমার জ্ঞান বিশ্বাস ও অবগতি মতে উপরে লিখিত দরখাস্তে বর্ণিত সকল বক্তব্য সত্য সঠিক জেনে বিজ্ঞ আদালতের হলফনামা কমিশনের সামনে উপস্থিত হয়ে অত্র হলফনামা স্বাক্ষর করিলাম। সব হলফনামার একই লেখা, তারপরে আপনি লিখবেন হলফনামাকারী স্বাক্ষর, এবং সবশেষে দেখেন হলফকারীকে আমি চিনি, তিনি আমার সামনে হলফনামায় স্বাক্ষর করিলে আমি তাকে শনাক্ত করিলাম অ্যাডভোকেটের স্বাক্ষর। জি, যিনি হলফনামাকারী স্বাক্ষরে যে গেল ক ক লিখবে ক, আর অ্যাডভোকেটের স্বাক্ষরে যে কোনো একজনের নাম দিয়ে দিবেন, অ্যাডভোকেট অমুক। বুঝছেন? তাহলে আমাদের এই যে কোনো দরখাস্তের কিন্তু লেখা খুব ইজি। আপনার কাছে মনে হইতে পারে মুসাবেদা মানে অনেক জটিল। আদালতের নাম, দেওয়ানি মামলার নাম, বাদী বিবাদী বিষয়, তারপরে কি কি চাইলাম তাই, প্রেয়ার, তারপরে এসে হলফনামা শেষ।
1-2 মুসাফিররা তো একটা ঘটনা দিল তো একটা মুসাফির দেখতে এই ঘটনার মধ্যে নাম ঠিকানা হবে তো? আপনারে পরীক্ষায় কিভাবে আসবে? পরীক্ষায় আসবে এইভাবে, ধরেন লেখলে যে আরিফ সাহেব অমুকের বিরুদ্ধে দখল পুনরুদ্ধারে মামলা করছে চট্টগ্রামের অমুক আদালতে, তারপরে সমন প্রসেস সার্ভার গিয়ে তারা পাই নাই, সমন জারি প্রথমবার জারি পাই নাই, দ্বিতীয়বার আরিফ সাহেব সমন জারির জন্য আবেদন করছে, আদালত সমন জারির আবেদন মঞ্জুর করছে, কিন্তু দ্বিতীয়বারও প্রসেস সার্ভার গিয়ে আর ওই যার বিরুদ্ধে মামলা করছে তাকে বা তার পরিবারের কোনো সদস্যকে খুঁজে পাইনি। এখন সংক্ষুব্ধ বাদীর কি প্রতিকার আছে, দেওয়ানি কার্যবিধির সংশ্লিষ্ট বিধান মোতাবেক আলোচনা করো এবং এই সংক্রান্ত একটি মুসাবিদা রচনা করো। বুঝছেন? তাহলে সেই ক্ষেত্রে এই জায়গা কিন্তু আপনার সরাসরি বলেও নাই যে বিকল্প পদ্ধতিতে সমন জারির আবেদন করতে হবে, এটা আপনার আরেকটু কঠিন হয়ে গেল। তাহলে যেহেতু 2 বার গিয়ে ফেরত আসছে, তাহলে আমার এখন কিসের আবেদন করতে হবে? বিকল্প পদ্ধতিতে সমন জারির আবেদন। আর বিকল্প পদ্ধতিতে সমন জারির তাহলে মুসাবিদা এখন আপনি লিখে ফেলবেন। তাহলে সেই ক্ষেত্রে বাদীর নাম হবে আরিফ। কি আদালতের নাম যেহেতু চট্টগ্রাম বলছে, চট্টগ্রামের কোন আদালত হবে? বুঝতে পারছেন? আর আপনারা অনেকে বুঝেন না যে হলফনামাকারী কি হবে। হলফনামাকারী যিনি দরখাস্তকারী তিনিই কি হলফনামাকারী। স্যার হ্যাঁ বলেন। স্যার ওই যে 6 নাম্বার পৃষ্ঠায় ওই যে হলফনামা 3 নাম্বার 4 নাম্বার কর্মী ওইগুলো কি 1-2 হবে? হ্যাঁ 1-2 হবে, জি। কোন প্রশ্ন আছে আপনাদের? বলেন। এই অনলাইন স্যার অফলাইনে যারা আছেন, স্যার আরেকটা বিষয় যে হলফনামার আগে যে আদালতের উক্ত আদেশ সময় আদেশের জন্য বাদী চিরকৃতজ্ঞতা ওই লাইনটা না লিখলে কোনো সমস্যা হবে স্যার? সমস্যা তো হবে না, কিন্তু আদালত লিখবেন না কেন? আদেশ এখানে মর্জি হয়, ওই লাইনটা লিখতে হয় তখন। জি জি শুনেন আমি বলি, আপনাদের ড্রাফটিং এর কিন্তু অ্যাকচুয়ালি কোনো ফরম্যাট এক এক জায়গায় এক এক রকম। দেখবেন যে মাদারীপুর কোর্টে একরকম লেখে, গোপালগঞ্জ কোর্টে একরকম লেখে, ঢাকা জজ কোর্টে একরকম লেখে। সবই সঠিক, কোনোটাই কিন্তু ভুল না। কেউ যদি বলে যে এটা ভুল এটা সঠিক, এটা কিন্তু ঠিক না। সবই সঠিক, তবে এগুলো হচ্ছে আদর্শ, মানে ছোটখাটো কিছু টুকিটাকি বিষয় আছে, এই জিনিস লিখবেন। আমাদের এই যে এই পেজে আমি আপনাদের যে লিখিত যে শীট দিছি বা পাবেন, এখানে যত মুসাবিদা আছে, এই মুসাবিদা যদি কেউ আত্মস্থ করতে পারেন, সে যাওয়ার সাথে সাথে দেওয়ানি প্র্যাকটিস করতে পারবেন। দেওয়ানি এই জায়গায় সব জিনিস আছে। এই যে ধরেন আপনি আদি সংশোধনের মুসাবিদা শিখে গেলেন, তারপরে জবাব সংশোধন শিখে গেলেন, এই যে ইয়া শিখলেন আমাদের এই যে বিকল্প পদ্ধতিতে সমনের, এই জায়গা প্রচুর মুসাবিদা আছে। এবং যেটা ছিল না তাও এবার যোগ করা হয়েছে, যা দেওয়ানি আপিলের মেমো কিভাবে লেখে, রিভিশনের দরখাস্ত কিভাবে লেখে। বুঝতে পারছেন? তো পড়াশোনা বাংলাদেশ বার কাউন্সিল পাশ করতে হলে আপনার খুব বেশি এদিক সেদিক দৌড়াদৌড়ি করা লাগবে না। জাস্ট একটা জিনিস খেয়াল রাখতে হবে, মনটারে স্থির করতে হবে। মনটারে স্থির করে যারা যারা এই যে কোচিং করেন, কোচিং এরও দরকার নাই, যে কোনো বাজার থেকে ভালো একখান ভালো গাইড বই কিনে ওই একখান বই A to Z পড়বেন আর লিখবেন। লিখিতর কথা বলতেছি। হ্যাঁ, একটা 10টা 12টার দরকার নাই। আর আরো যদি সহজ চান, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি কোচিং করবেন এই যে আমাদের এই যে লিখিতর যে শীট আছে, এই শীট আপনি যদি যে কোনো বইয়ের সাথে মিলান, দেখবেন যে ওই বইতে যা যা আছে এখানে বরং তার চেয়ে আরো বেশি আছে। এই জায়গায় যত মুসাবিদা আছে, এত মুসাবিদা কোনো আইন পাঠেও নাই, প্রিলি মাস্টারেও নাই। বুঝেন কিনা? এবং মুসাবিদা কিন্তু যে শিখে ফেলবেন তার জন্য কিন্তু এটা বেশ মজার, মানে এটা কিন্তু মানে লেখা আরো সহজ, নিজের ভাষায় লেখা যায়। তো এজন্য আপনারা আমার কাছে এই মুহূর্তে যারা আছেন, অনেকে বারবার ব্যর্থ হয়েছেন, এই এরকম পরীক্ষার্থী বেশি। না, কোনো মুখস্থর কোনো দরকার নাই, আপনার জীবনেও মুখস্থর দরকার নাই। আপনি এমনি বারবার পড়েন, এমনি মনে থাকবে। যদি মনে করেন যে আজকে মুখস্থ করবেন, জীবনেও আপনার মুখস্থ হবে না। আমি আজ পর্যন্ত যারা যারা পাশ করছে তাকে তারা শুনেন যে স্যার কি তোমার জীবনে বলছে মুখস্থ করতে,
একজন লোক বলতে পারবে না যে মুখস্থ করতে, তাদেরকে জীবনেও বলি নাই যে তোমার বিআর অ্যাক্ট পড়তে হবে। বিআর অ্যাক্ট বুঝেন? মানে ওই যে আইনের বড় বড় ফৌজদারি কার্যবিধি, দেওয়ানি কার্যবিধি, যে মোটা মোটা বই অনেকে কোচিং করায়, ওনারা বলে কি সবার বিআর অ্যাক্ট পড়তে হবে, বিআর অ্যাক্ট না পড়লে তোমার কোনো গতি নাই। এখন বিআর অ্যাক্ট মানে হলো মূল আইন, মূল আইন। এখন আমিও মানি যে মূল আইন ছাড়া কোনো গতি নাই, কিন্তু আপনি যখন মূল আইন ধরবেন ওই আইনে তো আগামাথা আপনি কিছু বুঝবেন না। আর এই 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 গাইড গুলো বা এই নোট গুলো আসছে কোত্থেকে? বিআর অ্যাক্ট থেকে আসছে। আপনি যখন একটা বই পড়বেন, এই যে ধরেন আমার নোট করবেন, এরপরে যখন একটা বিআর অ্যাক্ট ধরবেন তখন আপনি বুঝবেন যে ওই জায়গায় কি লেখা আছে। কিন্তু প্রথমেই যদি ওই জায়গায় আপনি যান, ওই জায়গায় গেলে আপনি আগামাথা কিছুই বুঝবেন না। বুঝতে পারছেন? সেই জন্য ওই পরামর্শ এক একজন এমনি পাস করতে টাই এটুই না, পরে কোচিং করাইতে যায় সে মহাপণ্ডিত হয়ে যায় যে এ করতে হবে এ করতে হবে, না হলে হবে না। কিন্তু ওর যে পাস করতে পিছনে হলুদ হয়ে গেছে। তো যাই হোক, আপনাদের সহজ তরিকা হচ্ছে যে কোনো ওই আমাদের যেহেতু এখানে আসছেন, দুনিয়ার আর কোনো জায়গায় নজর দেবেন না। আর যদি আর কোনো জায়গায় নজর দেন তাহলে ওই জায়গায় নজর দেন, এই জায়গায় আসার দরকার নাই। ওই জায়গায় নজর দিলেও পাস করবেন, কিন্তু দুই নৌকায় পা দেওয়া দরকার নাই। বুঝেন কিনা? আর আপনার বেশি পড়ার দরকার নাই, আমি যা পড়াচ্ছি এইটুকাকে আত্মস্থ করেন। যেদিন বলবেন যে স্যার আমি এইটুক পড়ছি, আর কি কিছু পড়া লাগবে কিনা, তারপরে আমি বলবো যে আর কিছু পড়া লাগবে কিনা। কিন্তু আমি যা পড়াই, আমি যে পরীক্ষা নেই, এইটুকু আগে আপনি শেষ করেন। বুঝাইতে পারলাম কিনা? আপনি লাইন গার্ড করবেন, তদবির করবেন, যা খুশি, আপনাদের তো মন মানে না, ওইগুলো পরে করেন, বাট আগে আমি যা পড়াই এইটুক ভালোভাবে পড়েন, তারপরে আপনার মন যাচাই করেন। কিন্তু না না, ওইটা তো যে অনেকে তো মানে না, মন মানে না। তো এজন্য আমার এই জায়গা যারা আছেন, আপনারা স্বপ্নভঙ্গের বেদনায় বারবার মানে দুঃখ কষ্ট পেয়ে যাচ্ছেন। তো আশা করি এবার সবাই পাস করবেন। গতবার দেখেন, গতবার এই যে আমরা পুরাতন যারা পড়ছি লিখিত, মানে এই যে আপনারা তো লিখিত পুরাতন ব্যাচ, নতুন ব্যাচ তো প্রিলি আসার পরে হবে। গতবার যারা আমরা পুরাতন ব্যাচ পড়ছি, পুরাতন ব্যাচের শুধুমাত্র 2 জন লোক ব্যর্থ হয়েছে। এক হলো আলম খান, লিখিততে ব্যর্থ হয়েছে, আর আরাফাত ব্যর্থ হয়েছে ভাইভাতে। হ্যাঁ, 2 জন। পুরাতন লিখিত ব্যাচের কিন্তু শতভাগ পাস। ও আর একজন পাপি আছে, রুবেল, শেখ রুবেল, ও তো পড়ালেখা করে নাই। রুবেল তো পড়ালেখা করে নাই। যারা এই 3 জন লোক পুরাতন লিখিত ব্যাচে 3 জন লোক ফেল করছে, যার ন্যূনতম প্রচেষ্টা ছিল। তার মধ্যে আলম ভাই কষ্ট করছে, উনি ফেল করছে, আর আরাফাত ফেল করতে হলো ভাই হ্যাঁ আসে, প্রিলিতে আসে। তো এই জন্য আপনারা এটার আশীর্বাদ হিসেবে নেন যে আমি একবার ফেল করছি, এই যে আপনারা কিন্তু সময় পাচ্ছেন। যারা এমসিকিউ পরীক্ষা দেবে তারা হাইস্ট গেলে সময় পাবে তো আপনাদের 1 মাস 1.5 মাস, আপনাদের সে কম পাবে। তো এই জন্য বহুদিন যাবৎ বহু পথ ঘাটে চেষ্টা করছেন। আর একবার আমি আপনাদের আকুল আবেদন জানাই যে আমার কথা মতো একবার চলেন ইনশাল্লাহ। ধরেন এই যে রোকে আক্তার, উনি 2 বার ফেল করার পরে উনি আমার বলতে, স্যার আমি আর পড়াশোনা করব না, আমি পড়াশোনা দিয়ে আমার তো খালি ফেল হয়। তো ওনারে আমি রিকোয়েস্ট করলাম যে আপনি আর একবার পরীক্ষা দেন। কানাইলালের ওয়াইফ দীপিকা এবার লিখিততে পাস করছে, ওনার সাথে আমার দেখা, আমার ওয়াইফ নিয়ে হসপিটালে গেছি, তো ওনার সাথে ওই সময় দেখা। উনি বলতেছে যে স্যার আমি আর পরীক্ষা দেবো না। ওনার হাজবেন্ড কিন্তু উকিল, আর তখন হলো পরীক্ষার 1.5 মাস আছে। আমি বললাম যে বৌদি, এই যে আমি আপনাদের শেষবারের মতো বলি, এইবারের মতো পরীক্ষা দেন। এই যে সে কিন্তু সেই দিন এসে বলতেছে, স্যার আপনি যে পরীক্ষা দিতে বললেন, যদি না দিতাম তো আফসোসে শেষ হয়ে যাইতাম। সে কিন্তু এবার উকিল হয়েছে। তো এজন্য আপনারা কেউ হতাশ হবেন না, 2-1 বারে ফেল করে হতাশ হবেন না। ওই যে আমার ওই যে মিজান সাহেব কতদিন বাসায় আসছিল, উনি বলতেছে স্যার আমার উদাহরণ দিয়েন। ওনার উদাহরণ কি? উনি চেষ্টা করতেছে 2013 সাল থেকে, মানে আমি যেবার পরীক্ষা দিই তখন থেকে উনি রিটেন দিতে 5 বার। এবারও এসে পাস করছে এই রিভিউ আসবারে, মানে 2য় বারে আর 3য় বারেও আসছে। তা উনি কিন্তু অ্যাডভোকেট হয়েছে। তো আপনাদের মানে স্বপ্ন পূরণ, এইটা কিন্তু বিসিএস না জুডিশিয়ারি না যে একবার প্রতিবার নতুন নতুন জিনিসপত্র পড়া লাগবে। আপনারা যাই পড়ছেন সেটাই এই জায়গায় আসবে ইনশাল্লাহ। হতাশ হবেন না, এবং আমি আপনাদের বারবার দেওয়ার তো দোয়া করি না, একবারই পাস করবেন ইনশাল্লাহ, হতাশ হওয়া যাবে না। হ্যাঁ, এই যে শেষবারের মতোই আসেন ইনশাল্লাহ, পাস করবেন। রেগুলার আইসেন, পরীক্ষাগুলো দিয়ে। বিশেষ করে ধরেন আমরা এখনো এই লিখিত ব্যাচের মানে পড়ালেখায় কিন্তু এখনো ওই স্ট্রিক্টলি শুরু হয় নাই। যদিও বলেন 2 সাবজেক্ট শেষ হয়ে গেছে, 3য়টা চলে, এখনো কিন্তু কড়াকড়ি ভাবে শুরু করি নাই। এই যে যারা গতবার পুরাতন, যারা লাস্টের দিকে এমন হবে যে আপনারা 1 সাবজেক্ট পরীক্ষা দিতে
মানে আহ, এমন হবে যে এত কি কি পড়বো, এত সব পারি। তাহলে এমসিকিউ এর কোনো শীট তো যতদিন পর্যন্ত আপনার এই অনুভূতি না হবে, এই যে শীট খান আপনারে দিছি, এই শীট ধরে আপনার মনে হবে যে কি পড়বো, এত আমি সব পারি, এই অনুভূতি যখন হবে তখন মনে করবেন যে আপনি প্রস্তুত, একটু হয়েছেন, বুঝতে পারছেন? তো এজন্য আপনারা সবাই পারবেন। আর এই আর কি, হতাশ হবেন না। আর আগামীকাল সকাল 8টায় পড়া আছে, ইনশাল্লাহ চলে আসেন। যাদের কাছে বকে আছে বকে পরিশোধ করেন, ভর্তি হন। আর একটা কথা, এই পড়াশোনার মতোই এই স্যারের যে হাদিয়া, এটাও পরিশোধ করতে হবে। এটা সিরিয়াসলি নিতে হবে। এটা যদি সিরিয়াসলি না নেন, ধরেন আপনি দেওয়ানি কার্যবিধি পড়েন নাই, পরীক্ষার হলে গেছেন, এক বিষয় ঘাটতি আছে না, তাহলে আপনি 7 সাবজেক্ট পড়ে গেছেন কিন্তু স্যারের হাদিয়া দেন নাই, আপনার কিন্তু অর্ধেক ঘাটতি আছে, প্রেসক্রিপশনে সমস্যা হয়ে যাবে। ঠিক আছে? তো এজন্য আসসালামু আলাইকুম আমি স্যার। আমি আপনাদের জন্য যে কষ্ট করি, এটা নামে মাত্র হাদিয়া। এবং আপনারা তো পড়বেন তো লিখিত রাখ পর্যন্ত, আপনাদের কত পরীক্ষা হবে, কত বই নিব, কত ক্লাস হবে, আপনারা জাস্ট আমি যা বলি সেই পথে চলেন, ইনশাল্লাহ পাস করবেন। অনেক স্বপ্নভঙ্গ হয়েছে, তারা হতাশ হয়েছে, কান্নাকাটি করছে, তারপরেও কিন্তু তারা এই যে উকিল হয়েছে, অনেক ইতিহাসের সাক্ষী আমি। তো এই জন্য আপনারাও পারবেন, কিন্তু মনটারে স্থির করেন, এদিক সেদিক লাফালাফি না করে এদিক যান সেদিক যান, 10 জনের দ্বারে পড়েন, 12 জনের দ্বারে পড়েন, বিচারকের দ্বারে পড়েন, এর দ্বারে পড়েন, তার দ্বারে পড়েন। যদি পড়েন একজনের দ্বারে পড়েন, যদি বই পড়েন, বিশাল আইন পাঠ করেন, ফিলিমাস্টার করেন, না খান একাডেমি যা আছে এইখানে পড়েন। 100 স্যার, 4টে আসসালামু 5টা আলাইকুম। বই পড়ার দরকার নাই, বুঝছেন? হ্যাঁ আরিফ সাহেব বলেন। স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। স্যার গো, আমার তো কোনো কিছুর অভাব নাই, খালি একটারই অভাব, বুঝছেন স্যার, টাকা পয়সা কম, এই আর কি। নাহলে স্যার হাদিয়া বকেয়া থাকতো না স্যার। হয়ে যাবে ইনশাল্লাহ। বেশি টাকা তো হয় না। হ্যাঁ, আপনারা নিয়ত করলে হয়ে যাবে ইনশাল্লাহ, যারা যারা এই নিয়ত করলেই হয়ে যাবে। ঠিক আছে স্যার, হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে ইনশাল্লাহ, তাহলে সবাই ভালো থাকেন। আজকে এ পর্যন্তই, আগামীকাল সকাল 8টায় ক্লাস আছে। জি স্যার, জি, আসসালামু আলাইকুম।